Hello guys, welcome to another videos. You are watching online English home tutor with NAYAN Mollah. Today I would like to talk about the use of there. For starting this class, please be member to this channel by subscribing and allowing all notification. Don't forget to like, comment and share this video. For everyone convenience, I want to take this class in Bangla. So let's get started. আজকে আমরা শিখব দেয়ারের ব্যবহার। দেয়ারের ব্যবহারটি অনেক চমৎকার। ইংলিশ স্পোকেন অথবা রিটেন ইংলিশ যেটাই বলি না কেন সব ক্ষেত্রে কিন্তু দেয়ারের ব্যবহারটি অত্যন্ত চমৎকার এবং অনেক সুন্দর। আজকে আমরা অত্যন্ত সুস্পষ্টভাবে এবং চমৎকার কৌশলের মাধ্যমে দেয়ারের ব্যবহারটি শিখব। এর জন্য আজকে আমরা বোর্ড থেকে সবকিছু দেখে নেব। There are three types of there. Number 1, introductory there. Number 2, expletive there. And number 3, adverb there. আমরা এই তিন প্রকার দেয়ার সম্পর্কে আমরা বিস্তারিত জানব। আজকে আমরা শুধু ইন্ট্রোডাক্টরি দেয়ার সম্পর্কে এই ভিডিওতে জানব। এক্সপ্লেটিভ দেয়ার এন্ড অ্যাডভার্ব দেয়ার সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত জেনে নেব। দেয়ার সম্পর্কে আমাদের প্রাথমিক কিছু ধারণা জানা দরকার। প্রথমত আমরা খেয়াল করব দেয়ারের কোনো অর্থ নেই। এই দেয়ারটির নির্দিষ্ট অর্থ থাকবে না। দেয়ারটি বাক্য সূচনা করার জন্য অথবা বাক্যটি শুরু করার জন্য ব্যবহার করা হবে। এজন্য একে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। সাবজেক্ট অনির্দিষ্ট বা ইনডিফিনিট হলে দেয়ার দ্বারা শুরু করতে হয়। অর্থাৎ যে বাক্যটি আমরা শুরু করব সেই বাক্যটির সাবজেক্ট হবে অনির্দিষ্ট, নির্দিষ্ট সাবজেক্ট থাকবে না। এর জন্য দেয়ার দ্বারা বাক্যটি শুরু করতে হবে। যে বিষয়গুলো তখন আমরা জানলাম এই বিষয়গুলোর উদাহরণটা আমরা এখান থেকে দেখে নেব। যে আই হ্যাভ এ পন্ড, আমার একটি পুকুর আছে। এর অর্থ হচ্ছে আমার একটি পুকুর আছে। এখানে আমরা খেয়াল করব যে সাবজেক্ট আই, এই পুকুরটা কার? পুকুরটা হচ্ছে আমার। এই জন্য বললাম কি যে আই হ্যাভ এ পন্ড, আমার একটি পুকুর আছে। যদি বলি এই পুকুরে কোনো মাছ নেই তাহলে আমরা কিভাবে শুরু করব? কারণ এখানে যদি আমরা একটু লক্ষ্য করি দেখা যাবে যে এখানে নির্দিষ্ট সাবজেক্ট নাই। আগের বাক্যটি কিন্তু সাবজেক্ট আমি ছিলাম, পুকুরটি কার? পুকুরটা হচ্ছে আমার। আর পুকুরে মাছ নেই এর অর্থ হচ্ছে এই যে পুকুর সম্পর্কে কথা বলা হয়েছে, পুকুরটি যে কার, এর মালিককে সেটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া নাই। এই জন্য এই বাক্যটা শুরু করার জন্য আমরা দেয়ার ব্যবহার করব। আমরা খেয়াল করি যে দেয়ার ইজ নো ফিশ ইন দিস পন্ড, এই পুকুরে কোনো মাছ নেই অথবা এই পুকুরে মাছ নেই। ওকে, তো আমরা দেখলাম যে এই যে দেয়ার দ্বারা শুরু হয়েছে বাক্যটি কিন্তু এখানে কোনো নির্দিষ্ট সাবজেক্ট নেই। আমরা আর একটা উদাহরণ খেয়াল করি যে মাই ফোন ইজ অন দ্য টেবিল, আমার ফোনটি টেবিলের উপরে। ফোনটি কার? ফোনটি হচ্ছে আমার। অথবা হিজ ফোন ইজ অন দ্য টেবিল, তার ফোনটি টেবিলের উপরে। ওকে, এবার আমরা কি করতে পারি? অনেক বাক্য লিখতে পারি। কারো কি আছে বা নাই অর্থে আমরা কি ব্যবহার করি? হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করি। ওকে, কিন্তু যখন এই ক্ষেত্রে সাবজেক্ট নেই, সাবজেক্ট অনির্দিষ্ট বা ইনডিফিনিট, তখন আমরা দেয়ার ব্যবহার করব। যেমন টেবিলের উপরে একটি ফোন আছে। টেবিলের উপরে একটি ফোন আছে, ফোনটি যে কার সেটা কিন্তু উল্লেখ করা হয়নি। এক্ষেত্রে আমরা কি করব? বাক্যটা শুরু করার জন্য দেয়ার ব্যবহার করব। যেমন দেয়ার ইজ আ ফোন অন দ্য টেবিল, টেবিলের উপরে একটি ফোন আছে। ব্রিং দ্য ফোন, ফোনটি আনো। এখন ফোনটি যে কার সেটা কিন্তু বক্তা বলে দেয় নাই, যে টেবিলের উপরে একটা ফোন আছে, ফোনটা আনো। ওকে, তো এইভাবে আমরা কি করতে পারি? দেয়ারের ব্যবহারগুলো করতে পারি। এখন আমরা দেখব দেয়ারের পরে যে বি ভার্বটা বসানো হয় সেই ভার্বটি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, কেন সিঙ্গুলার বা প্লুরাল হবে সেই বিষয়টা এখন আমরা ভালো করে বুঝে নেব। তো আমরা খেয়াল করব যে বাক্যটা শুরু হয়েছে দেয়ার দ্বারা। এই দেয়ারের পরে কি হতে পারে? যে ভার্বটি হতে পারে সিঙ্গুলার অথবা ভার্বটি হতে পারে প্লুরাল। কিন্তু সিঙ্গুলার প্লুরাল কখন হবে আমরা খেয়াল করব। এই ভার্বের পরে আমরা দেখব যে নাউন প্রোনাউন অথবা যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টের উপর ডিপেন্ড করে এই ভার্বটা সিঙ্গুলার অথবা প্লুরাল হবে। তো দেয়ারের পরে যে ভার্ব আমরা বসাবো সেটা ডিপেন্ড করবে তারপরে যে সিঙ্গুলার নাউন অথবা প্রোনাউন অথবা যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে বুঝবে কি সিঙ্গুলার ভার্ব। যদি এখানকার নাউন বা প্রোনাউন বা সাবজেক্টটি যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা হবে প্লুরাল। অর্থাৎ দেয়ারের পরে এখানকার ভার্বটা সিঙ্গুলার অথবা প্লুরাল যেটাই হোক না কেন সেটা নির্ভর করবে তারপরে নাউন বা প্রোনাউনের উপরে। নাউন প্রোনাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, নাউন প্রোনাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল, এরপরে আদার্স। ওকে, আমরা এক্সাম্পল দেখি। যেমন দেয়ার ইজ আ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি প্রাইমারি অথবা প্রাথমিক বিদ্যালয় আছে। তো আমরা দেখলাম যে দেয়ারের পরে এখানে বসছে কি ইজ, এই ইজের পরে যে নাউনটা বসছে সেটা হচ্ছে সিঙ্গুলার। এ প্রাইমারি স্কুল, কয়টা প্রাইমারি স্কুল? একটা প্রাইমারি স্কুল।
যে দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি প্রাইমারি স্কুল আছে। এই জন্য আমরা কি করলাম, এখানে ইজ বসালাম। এখানে আমরা কিন্তু ওয়াজ ওয়ার বসাতে পারি, পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার বসবে। এরপর আমরা দেখবো যে দেয়ার আর, এখানে আর কেন বসলো আমরা খেয়াল করবো যে দেয়ার আর 2 প্রাইমারি স্কুলস, তাহলে এই নাউনটা কি হবে, নাউনটা হচ্ছে প্লুরাল, নাউনটা হচ্ছে প্লুরাল, আর আগেটা ছিল কি সিঙ্গুলার। এই জন্য এখানে প্লুরাল হওয়ার কারণে এখানে আর বসছে। তো দেয়ার আর 2 প্রাইমারি স্কুলস ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে 2টি প্রাইমারি স্কুল আছে। তাহলে আমরা খেয়াল করলাম যে দেয়ারের পরে যে ভার্বটা বলবে সেটা ডিপেন্ড করবে তার পরবর্তী নাউন প্রোনাউন বা সাবজেক্টের উপরে, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। ওকে, এরপর আমরা খেয়াল করব যে যখন ভার্ব থাকে না তখন আমরা কিভাবে দেয়ারের পরে অর্থাৎ যে মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব কিভাবে ব্যবহার করব। এখন আমরা দেখব দেয়ার প্লাস প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব, বাংলায় বলি মূল ভার্ব দ্বারা কিভাবে আমরা বাক্য তৈরি করব। ওকে, ফর এক্সাম্পল দেয়ার কামস আ থিপ, আমরা দেখলাম দেয়ারের পরে কি আছে, কামস আছে, কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে গঠন করেছে। একজন চোর আসছে, দেয়ার কামস আ থিপ, একজন চোর আসছে। এই কথাটা আমরা কখনো বলতেছি, হয়তো আমার পাশে একজন আছে বা বন্ধু বা ফ্রেন্ড যে হোক একজন আছে, তাকে বলতেছি দেয়ার কামস আ থিপ, সে কিন্তু চেনে না সে চোরটা কে বা লোকটা কে, তখন সে বলতে পারে কোথায় চোর, কে চোর, তখন আমরা বলবো যে দিস ম্যান অথবা দ্যাট ম্যান ইজ থিপ। ওকে, অথবা আমরা যদি বাক্যটা এরকম বলি দ্য ম্যান ইজ থিপ, লোকটা কি চোর, তখন আমরা কিন্তু ইন্ডিকেট করে দিচ্ছি যে ওই লোকটা চোর। যখন আমি বলতেছি দেয়ার কামস এ থিপ, একজন চোর আসছে, তখন কিন্তু সে বুঝতে পারছে না চোরটা কে। ওকে, তার মানে হচ্ছে এই বাক্যের সাবজেক্টটা অনির্দিষ্ট, সাবজেক্টটা যে কে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এরকম আমরা আর একটা এক্সাম্পল দেখছি, দেয়ার লিভড আ কিং ইন আ সার্টেন কিংডম, এক রাজ্যে এক রাজা বাস করত। তো এখানে আমরা দেখতেছি যে রাজাটা কে সেটা কিন্তু অনির্দিষ্ট, রাজ্যটা কোনটা সেটাও কিন্তু অনির্দিষ্ট। এক্ষেত্রে আমরা কি করতেছি, এভাবে বাক্যগুলো গঠন করতেছি, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এক্সাম্পল নাম্বার 3 তে আমরা দেখবো দেয়ার লিভস অ্যান ওল্ড বেগার ইন আ হাট, এক কুঁড়ে ঘরে একজন বৃদ্ধ লোক বাস করে অথবা থাকে। তো আমরা এখানে খেয়াল করব যে এখানে যে সাবজেক্টটা সেটা কিন্তু অনির্দিষ্ট। আমি যদি বলতাম হি ইজ অ্যান ওল্ড ম্যান, হি ইজ আ বিগার, তাহলে কিন্তু আমরা নির্দিষ্ট করে দিতাম যে এই লোকটি ওল্ড ম্যান আর এই লোকটি কি বিগার। এখানে যে ওল্ড বিগার ম্যানটি আছে সেটা কিন্তু অনির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এই জন্য বলা হয়েছে দেয়ার লিভস অ্যান্ড ওল্ড বিগার ম্যান ইন এ হাট। যদি বলি হি ইজ অ্যান ওল্ড ম্যান, তাহলে কিন্তু আমরা নির্দিষ্ট করে বললাম এই লোকটি হচ্ছে বা তিনি হচ্ছেন একজন কি বৃদ্ধ লোক। ওকে, তো আমরা খেয়াল করব যে কিভাবে আমরা দেয়ারটা অনির্দিষ্ট করে ব্যবহার করছি সাবজেক্টের ক্ষেত্রে। পরের এক্সাম্পলটা আমরা দেখে নেই, দেয়ার নিডস পারমিশন টু এন্টার অ্যান আননোন রুম, এর বাংলা অর্থ হচ্ছে একটি অপরিচিত ঘর প্রবেশ করতে অনুমতি দরকার হয়। অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা কার্টেসি বা মডেস্টি বা আমরা বাংলায় বলতে পারি ভদ্রতা। অপরিচিত কারো রুমে প্রবেশ করতে হলে অবশ্যই তার অনুমতি বা পারমিশন নিতে হয়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেয়ার নিয়ে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।